নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আমি কাল যেই কাট অফের ভিডিওটা করেছিলাম অনেক জনের পছন্দ হয়নি। দেখো, সেইটা কাট অফ একটা আনুমানিক। এবার আমাকে সবাই বলছে নর্মালাইজেশন নিয়ে একটা কাট অফ তৈরি করো। তো আমি নর্মালাইজেশন কাট অফ তৈরি করেছি, সেটি তোমাদের সামনে দেখাবো। তার আগে আমাদেরকে বিগত বছর কাট অফ কত গিয়েছে সেটা বুঝতে হবে। তার জন্য ফুড এসআই তোমরা যারা ক্যান্ডিডেট আছো ধ্যান দিয়ে কিন্তু এখানে দেখবে। লাস্টে আমি পুরো ব্যাপারটা ক্লিয়ার করবো। ওকে, দেখো, ফুড এসআই 2018 সালে ইউআর এর ক্ষেত্রে গিয়েছিল 79.66, আরো কিছু পয়েন্ট গিয়েছে, সেগুলা অত অতিরিক্ত লেখার দরকার নেই। ওবিসি তে গিয়েছিল 75.33, এবার ওবিসি বি তে গিয়েছিল 74 পয়েন্ট সামথিং, তো আমি অত কিছু দিলাম না। এসসি তে 76 পয়েন্ট, এসটি তে 59.33, আর ইডব্লিউএস ছিল না, নুল। ওকে, এবার দেখো, এটা আর আমাদের এখনকার মধ্যে সামঞ্জস্য রেখে আমাদেরকে নর্মালাইজেশন তৈরি করতে হবে। এবার আমি আজকে যে কাট অফটা আমি তৈরি করলাম ওটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে যে কাট অফটা আমি তৈরি করেছি, ইউআর এর ক্ষেত্রে গিয়েছে 95, ওবিসির ক্ষেত্রে গিয়েছে 90, এসসির ক্ষেত্রে 88, এসটির ক্ষেত্রে 85, ইডব্লিউএস এর ক্ষেত্রে 92। এবার এই কাট অফটা সম্পর্কে আমি আলোচনা করে দিই, তারপরে আমরা নর্মালাইজেশন কাট অফের উপরে যাব। ওকে, এটা 2018 না, সরি, এটা এখনকার। ওকে, এটা তোমরা 2024 ধরবে, এটা 2024 ধরবে। ওকে, এবার দেখো, একজন আমাকে কমেন্ট করেছিল যে দাদা প্রশ্ন ফাঁস হয়েছে, এখানে তো মানে 100-এ 100 20,000 জন পাবে। কতজন? 20,000 জন। ওকে, 20,000 জন 100-এ 100 পাবে। ঠিক আছে, আমি তোমার কথা মানলাম, 20,000 জন 100-এ 100 পাবে। এবার আমাকে একটা কথা বলো, প্রশ্ন দেখে লিখুক, প্রশ্ন না দেখে লিখুক, 100-এ 100 কেউ পেতে পারে? 100-এ 100? দেখো, আমি তোমাকে একটা কথা বলছি, যখন কোনো প্রশ্ন ফাঁস হয়, কিছু হয়, যেমন আমি লেডি কনস্টেবল উদাহরণ দিচ্ছি, তাদের কিন্তু শোনা গিয়েছিল যে তাদেরকে দুদিন আগে নিয়ে গিয়ে তাদেরকে প্রশ্ন মুখস্থ করে পরীক্ষা দিতে বলা হয়েছিল, আর বলেছিল যে 2-3টে ভুল করে আসবা। তো এখানেও যে প্রশ্ন ফাঁস হয়েছে, তারাও কিন্তু চেষ্টা করবে যে আমরা 2-3টে ভুল করি, নাহলে 100-এ 100 যদি কেউ পায়, সেটা তো আমরা নোটিশে যাবে যে 100-এ 100 কি করে পেল। এটা 100-এ 100 পাবে, এটা একদম ফালতু কথা। 100-এ 100 প্রশ্ন ফাঁস হলেও পাবে না, প্রশ্ন না ফাঁস হলেও পাবে না। দেখো, খুব জোর 90, 95, 80, 85, হ্যাঁ এটা পেতে পারে, কিন্তু 100-এ 100 পাবে না। এবার থাকলো 20,000, আমি মানলাম 100-এ 100 20,000 পেল। তোমার ভ্যাকেন্সি আছে 480টি, 20,000 কি করে পাবে? কি করে পাবে? তখন তো পিএসসি বলবে যে এখানে কোনো একটা ব্যাপার হয়েছে, তখন আমরা আন্দোলন করে বলবো স্যার এই যে 20,000 পাস করেছে, এই 20,000-এর মধ্যে পরীক্ষা নিন। তোমরা কি করলা? কেস করে পরীক্ষাটা আটকে দিলা। দেখো, সামনে যে ভ্যাকেন্সি গুলো আসছে তার মধ্যে 50% কেটে আসবে, ভেবে নাও আসবে না, সামনে কোনো ভ্যাকেন্সি নাই। এই 480টা সিটে 20,000 যদি পাস করতো, 20,000-কে তো চাকরি দিতে পারবে না, কোনো একটা তো ব্যবস্থা করবে পিএসসি। আমরা আন্দোলন নিয়ে আরেকটা ছোটখাটো পরীক্ষা হতো, এই পরীক্ষাতে তো দেরি হতো না। 20,000-এর মধ্যে 480 জন অরিজিনাল যারা পরীক্ষা দিয়ে পাস করেছে, তারা এটা পেয়ে এই চাকরিটা পেয়ে যেত। তারপরে নতুন ফুড এসআই যদি ভ্যাকেন্সি আসতো, সেটা বেরোতো। কিন্তু এখন যে কেস হয়েছে, এ তারিখ পে তারিখ করতে করতে এক সময় দেখবা যে আমরা বুড়ো হয়ে গেছে, আমাদের নাতিপুতি গিয়ে চাকরি পাবে। ওকে, এবার তোমরা নর্মালাইজেশন কাট অফ চাচ্ছ, তোমাদের দায়ী, মানে তোমরা চাচ্ছ, তাই তোমাদের জন্য নর্মালাইজেশন কাট অফটা বের করি। দেখো, তোমরা বলছিলে নর্মাল করতে, যদিও নর্মাল করি, এর নিচে আমরা করতে পারবো না। এখানে দেখো, ইউআরদের ক্ষেত্রে 90 যেতে পারে, ওবিসির ক্ষেত্রে 88 যেতে পারে, এসসির ক্ষেত্রে 75 যেতে পারে, এসটির ক্ষেত্রে 56 যেতে পারে। এবার কাট অফ এখানে হয়ে গেল, সামনে কি হতে চলেছে? রেজাল্ট না রি এক্সাম? এবার দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলছি, 16 জন অ্যারেস্ট হয়েছে এবং 12টা চার্জশিট মনে হয়, আর কিছু হয়তো থাকতে পারে, সেটা আমার জানা নেই। এবার যদি এর ভিত্তিতে তোমরা কেস ক্যান্সেল বলো, আমার হিসাবে কেস ক্যান্সেল, মানে সরি, মানে রি এক্সাম বলো, রি এক্সাম আমার হিসাবে হয় না। এবার এখানে একটা জিনিস হতে পারে, হয়তো সিআইডি আরো সময় চেতে পারে। যেমন এসএসসির ক্ষেত্রে আমরা কি দেখছি, আরো যেসব রাজ্যের যেসব তোমাদের কেস চলছে, সেখানে আমরা কি দেখছি যে রাজ্য কিন্তু সময় চাচ্ছে, ডেটটাকে আরো পিছিয়ে নিয়ে যাচ্ছে। দেখো, এই করতে করতে সামনে যেই 2026-এ
তোমাদের যেই ভোট আছে আগাতে আগাতে কিন্তু সেখানে নিয়ে যাবে, তখন গিয়ে তোমাদের নিয়োগ হবে। এই জন্যে আমাদের কিন্তু এখন কেস না করে আমাদের পড়াশোনায় ধ্যান দেওয়ার দরকার। এখন সামনে আছে কি দেখো, সামনে আছে পিএসসির তোমার সামনে আছে ক্লার্কশিপ, সামনে আছে মিসলেনিয়াস, আমাদের সেখানে ধ্যান দেওয়ার দরকার। আমাদের এখন ফুড এসআইতে আর ধ্যান দিয়ে লাভ নেই। আর ফুড এসআইতে যা হয়, রি এক্সাম হোক, তোমার হচ্ছে রি এক্সাম বা রেজাল্ট যাই হোক, আমাদের যা হবে তাতে আমাদের খুশি থাকতে হবে। এবার দেখো, এবার যদি বলি যে সিআইডির কাছে আরো কিছু তথ্য থাকে, সিআইডি সেই যে নতুন জাজ এসছে, নামটা মনে হয় অনুব্রত নাকি, যাই হোক, ওনার কাছে যদি পেশ করে, এবার উনি যদি ক্যান্সেল করে দেন, তাহলে পরে নতুন করে রি এক্সাম হবে, আবার সেই 13 লাখ ছেলে পেলে 480টা সিটের জন্য পরীক্ষা দেবে। এবার তার মধ্যে যদি পিএসসি পরীক্ষা যদি ভালো মতো না করায়, তাহলে পরে আবার প্রশ্ন ফাঁস হবে। কিন্তু আমার সব থেকে ভালো যে আইডিয়াটা ছিল, দেখো আমি এর আগে যে কাটকটা দেখালাম, সেই কাটকটার ভিত্তিতে 20,000 জনকে ধরে নাও পাস করলো, 20,000 জন। আমি কিন্তু ভালো মতো আমার কথা কিন্তু বোঝার চেষ্টা করবে, আগে বুঝবে তারপরে বলবে। মানলাম 20,000 পাস করলো, 480টি সিট, আমাকে বলো 20,000 কি করে দেবে? এখানেই তো ধরা পড়ে যাবে যে এখানে কোনো একটা গোলযোগ হয়েছে। এইবার এই 20,000-এর মধ্যে যদি আমরা একটা ছোটখাটো পরীক্ষা নিতাম, এই 20,000-এর মধ্যে শুধু ছোটখাটো না, মেধারাও থাকতো, তারা কিন্তু তাদের নাম্বার পেয়ে দেখিয়ে দিত এবং এই 480টা সিট তারা নিয়ে নিত। তোমরা যদি আন্দোলন করতে, যেমন পিএসসি কে কিন্তু দায়ে পড়ে টেন্টেটিভ ডেট বের করতে হলো, পিএসসি কে দায়ে পড়ে ডাব্লিউবিসিএস ইডব্লিউএস অ্যাড করতে হলো, পিএসসি কে দায়ে পড়ে ক্লার্কশিপের কিন্তু একটা দিনের কথা বলেছে যে পরীক্ষা একটা দিনে হবে। তাহলে পরে পিএসসি কে আমরা আন্দোলন করে দায়ে ফেলে এই 20,000-এর মধ্যে পরীক্ষা দিয়ে এই 480টি সিট মেধাকে দিতে পারতাম। কিন্তু এখানে কি হলো, কেস করে 12টা, মানে কেস করে তোমরা ভালো করেছো, আমি এটা খারাপ বলবো না, কোনোদিনই বলবো না, কিন্তু আমার ভিত্তিতে। এবার হয়তো তোমাদের এখানে কেস করে তোমরা ভালো হয়েছো, দেখো আমি একা আছি, তোমরা 10 জন আছো, তোমরা যদি 10 জন বলো যেটা খারাপ হয়েছে, আমিও মানবো খারাপ হয়েছে, কিন্তু আমারও তো মতামত রাখার অধিকার আছে, আমারও তো ফ্রিডম অফ স্পিচ আছে, আমিও তো বলতে পারি। আমার হিসাবে এই 20,000-এর মধ্যে পরীক্ষা দিয়ে 480 জনকে নিয়োগ করানো হতো, বা তোমার হচ্ছে যে কজন প্রশ্নপত্র যেখানে যেখানে ফাঁস হওয়ার কথা শুনেছো সেই সব জায়গায় রি এক্সাম করিয়ে বাদ বাকিকে বের করে ধরো 20,000 সেখান থেকেও বেরালো, তার মধ্যে আবার পরীক্ষা করালে হতো। একটা ছোটখাটো পরীক্ষার মধ্যে দিয়ে জঞ্জাল সব দূর হয়ে যেত। কিন্তু তোমরা কেস করে পুরো 12টা বাজিয়ে দিলে, এমনি চাকরি নেই, অমনিও চাকরি নেই, চাকরি আর হবেও না। তো যাই হোক, ছাড়ো, তোমাদের কাটক তোমরা দেখে নাও এর মধ্যে। কিন্তু সামনের দিন কি হতে চলেছে আমি তোমাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি। আমার মত কিন্তু এটা কারো মত না, আমার মত। আমার মতে রি এক্সামও হবে না, রেজাল্ট হবে না, ডেট আরো বাড়বে। তার কারণ হচ্ছে এর ভিত্তিতে আমি যদি জাজ হতাম, এর ভিত্তিতে আমি ক্যান্সেল করবো না। আরো যদি কিছু পাওয়া যায়, যেমন তোমরা বলছো যে এই মানে যারা প্রশ্নপত্র পেয়েছে, মানলাম প্রশ্নপত্র পেয়েছে 1,000 জন, তাদের কাছে আরো স্প্রেড হয়ে আরো জনের কাছে গিয়েছে, হ্যাঁ, সেটার প্রমাণ পেলে পরে সবাই যদি এরকম হয়, তাহলে পরে হ্যাঁ পরীক্ষা ক্যান্সেল করাও। কিন্তু মাত্র জানা গেল যে তোমার হচ্ছে কিছু জন ছাত্র প্রশ্ন আউট করেছে, বাদ বাকি আউট করেন, তাহলে পরে আমার হিসাবে রি এক্সাম নেওয়ার থেকে তাদের মধ্যে পাস করিয়ে তারা বেশি করে পাস করবে, তাদের মধ্যে একটা ভালো মতো পরীক্ষা নেওয়া হোক স্ট্রিক্ট ভাবে, তাহলে পরে 480 জন সিলেক্ট হতো। ব্যাস এইটুকু, সিম্পল, আর কিচ্ছু করতে হতো না। এইটুকু থিওরি যদি তোমরা ইউজ করতা, আজকে এই পরীক্ষা এতদিন মনে হয় নিয়োগ হয়ে যেতে পারতো। যাই হোক, ভিডিওটা আমি বেশি বড় করব না, আমি আমার মতামত রাখলাম, তোমাদের মতামত আছে, কমেন্ট সেকশন খোলা আছে, তোমরা মতামত দিবে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে, আর ভিডিওটি পুরো না দেখে কিন্তু যাচাই করবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।